প্রথমে যদি একটু বলি যে আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা আগে তোমাদের আশিক স্যার আর হচ্ছে নয়ন স্যার ক্লাস নিতেন। তো নয়ন স্যারের জায়গায় নয়ন স্যারের যে কন্টেন্ট গুলো পড়ানোর কথা সেগুলো আমি নিব অর্গানিক কেমিস্ট্রি। আর আমার কোর্স তো পলিমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা নিয়ে ওটা তো চলবেই। তো নয়ন স্যার তোমাদের কোন চ্যাপ্টার পড়ানো শুরু করেছিলেন? আইসোমারিজম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আইসোমারিজমের কোন পর্যন্ত পড়িয়েছেন স্যার? অটোমারিজম স্যার। টটোমারিজম পর্যন্ত পড়িয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি তাও এখানে আইসোমারিজম চ্যাপ্টারটা থেকেই কন্টিনিউ করব। তো একটু রিভিউ করি, যেহেতু স্যার প্রাথমিকভাবে বেসিক যে জিওমেট্রিক আইসোমারিজম পড়াইছে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি পড়িয়েছেন নাকি পড়াবেন? স্যার স্যার পড়িয়েছে। পড়িয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রিভিউ করি, প্রথম থেকে একটু রিভিউ করি। তো প্রথমেই যদি বলি যে আইসোমারিজম বা সমানুতা, যেটাকে বাংলায় বলে সমানুতাটা কি, অথবা আইসোমার্স বা সমাণু বলতে কি বোঝায়। বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড আছে যাদের মলিকুলার ফর্মুলা সেম, যাদের তাদের ফিজিক্যাল প্রপার্টি বলো অথবা কেমিক্যাল প্রপার্টি বলো সেগুলো ভিন্ন। তো মনে করো তোমাকে দুটো স্যাম্পল দিয়ে দেওয়া হলো, দুটো পাত্রের গায়ে লেবেল দেওয়া যে সেম মলিকুলার ফর্মুলা। তো তুমি ভাবলে একই কেমিক্যালস হবে এবং একই কেমিক্যালস এর ক্ষেত্রে প্রপার্টিও সেম হওয়ার কথা, কিন্তু তুমি প্রপার্টি চেক করতে গিয়ে দেখলে যে না, দুটো স্যাম্পলের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি এক না, ভিন্ন ভিন্ন। তাহলে কোন দিকে ঘটনাটা ঘটছে? ঘটনাটা ঘটছে তার স্ট্রাকচারে। তার মানে কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যেগুলো মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাদের স্ট্রাকচারের বা গঠনের ভিন্নতার কারণে তাদের প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে মলিকুল গুলো যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু তাদের গাঠনিক সংকেত অথবা গঠনের ভিন্নতার জন্য তাদের প্রপার্টি ভিন্ন ভিন্ন হয়, এই যে ঘটনা অথবা এই যে ফেনোমেনন, এটাকে বলা হয় আইসোমারিজম, যেটাকে বাংলায় বলা হয় সমানুতা। আর এই যে কম্পাউন্ড গুলো যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু তাদের স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি গুলো ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোমার বা সমাণু। তো এই আইসোমারিজম নরমালি দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, তার মানে গঠনে ভিন্নতার কারণে। আরেকটা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম মানে কি, কোন একটা মলিকুলসের গঠনে তাদের ত্রিমাত্রিক গঠন বা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারের যদি ডিফারেন্স চলে আসে তাহলে তাদের যে প্রপার্টিটা চেঞ্জ হয় তাদেরকে বলা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম হচ্ছে তাদের গঠনে তাদের যে স্ট্রাকচার আছে, বন্ডের যে সিকোয়েন্স আছে সেইখানে তার চেঞ্জ। আর স্টেরিও আইসোমারিজম হচ্ছে তাদের থ্রি ডাইমেনশনাল যে স্ট্রাকচার অথবা স্পেসে যে তাদের স্ট্রাকচার তার মধ্যে চেঞ্জ। তো স্ট্রাকচারাল আইসোমারিজমকে আবার কয়েক ভাবে ভাগ করা যায়। স্ট্রাকচারাল আইসোমারিজমকে একটা হচ্ছে চেইন আইসোমারিজম, একটা হচ্ছে পজিশন আইসোমারিজম, আর একটা হচ্ছে ফাংশনাল আইসোমারিজম, আর একটা হচ্ছে মেটামারিজম, এন্ড ফাইনালি টোটোমারিজম। এই প্রত্যেকটা কন্টেন্ট আমি একটু এক্সপ্লেন করি, তোমরা জানো, তারপর আমি একটু রিভিউ করে নিচ্ছি। মনে করো কোন একটা কেমিক্যাল CH3 CH2 CH2 CH3, এর নাম কি? বিউটেন। পাশাপাশি আরেকটা কম্পাউন্ড এটার নাম কি? 1 2 3 2 মিথাইল প্রোপেন। তাহলে দেখো এই দুইটার মলিকুলার ফর্মুলা যদি দেখি, যে কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা C4, হাইড্রোজেন আছে 3 3 6 3 9 আর 1 10 H10। উপরেরটা দেখি, কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা C4, হাইড্রোজেন আছে 3 4 5 6 7 8 9 10 H10। তার মানে এই দুটোরই মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাদের স্ট্রাকচারটা দেখো, একটা হচ্ছে নর্মাল চেইন বা স্ট্রেট চেইন মলিকুল, আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেইন মলিকুল।
তাহলে তাদের এই যে চেইনের মধ্যে বা কার্বন চেনের মধ্যে যে ভিন্নতা, এই ভিন্নতার কারণে দেখো একই মলিকুলার ফর্মুলা হওয়া সত্ত্বেও এই দুটোর প্রপার্টি কিন্তু ভিন্ন। বিউটেন এবং 2 মিথাইল প্রোপেনের এই দুটো প্রপার্টি কিন্তু ভিন্ন। তাহলে এই যে চেইনের মধ্যে ভিন্নতার কারণে তাদের প্রপার্টির যে ভিন্নতা, এটাকে বলা হচ্ছে চেইন আইসোমারিজম। এরপরে তো চলে আসো পজিশন আইসোমারিজম বা অবস্থান সমানতা। অবস্থান সমানতা আমি একটু এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করি, তাহলে বিষয়টা তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। মনে করো CH3 CH2 CH CH2, এটা হচ্ছে তোমার 1 2 3 4 1 বিউটিন। আবার আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড CH3 CH 2H CH3, এটা 1 2 3 4 2 বিউটিন। এই দুই ক্ষেত্রে দেখো, আমি যদি তাদের মলিকুলার ফর্মুলা দেখি, কার্বন আছে কয়টা? 4টা। হাইড্রোজেন আছে কয়টা? 3 3 6 7 8টা। 1 বিউটেনের ক্ষেত্রে দেখো, কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তার মানে তাদের দুজনেরই মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত সেম, কিন্তু দেখো একটা হচ্ছে 1 বিউটিন, 1 পজিশনে একটা ফাংশনাল গ্রুপ আছে, আর একটা হচ্ছে 2 বিউটিন, মানে 2 পজিশনে ফাংশনাল গ্রুপ আছে। তার মানে ফাংশনাল গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানুতা বা যে তাদের প্রপার্টির ভিন্নতা, এটাকে বলা হচ্ছে পজিশন আইসোমারিজম। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এরপরে চলে আসো ফাংশনাল আইসোমারিজম অথবা কার্যকরীমূলক সমানতা। ফাংশনাল আইসোমারিজম কি? মনে করো CH3 CH2OH ইথানল, একটা কেমিক্যাল কম্পাউন্ড ডাইমিথাইল ইথার, দুই দিকে মিথাইল, এর জন্য ডাইমিথাইল। এটা হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ, তাহলে এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ইথানল। এই ক্ষেত্রে দেখো কার্বন আছে কয়টা? 2, হাইড্রোজেন আছে 3 4 6, অক্সিজেন আছে একটা। এখানে কার্বন আছে কয়টা? 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন একটা। সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু এই প্রথম যে কম্পাউন্ড, এটা ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, আর দ্বিতীয় যে কম্পাউন্ড সেটা ফাংশনাল গ্রুপ হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ। তাহলে অ্যালকোহল আর ইথার ফাংশনাল গ্রুপ দুইটাই ডিফারেন্ট, তাহলে এই দুইটা ডিফারেন্সের কারণে তাদের প্রপার্টিও ডিফারেন্ট হবে। তাহলে এই কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে আইসোমারিজম বা যে সমানতা, এদেরকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এখন অ্যাটেন্ডেন্স দিও না, রোল নাম্বার 271। এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ কেন? আমি তো অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের সময় দিবই। এরপরে চলে আসো মেটামারিজম। মেটামারিজম কি? বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড আছে, মনে করো কেমিক্যাল কম্পাউন্ড গুলো ফাংশনাল গ্রুপও সেম। ফাংশনাল গ্রুপ সেম থাকা সত্ত্বেও ফাংশনাল গ্রুপের উভয় পাশে যদি কার্বনের সংখ্যার ভিন্নতা হয়, তাহলে যে সমানতা হয় তাকে বলা হয় মেটামারিজম। আমি একটু এক্সপ্লেন করি। এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এর টোটাল কম্পাউন্ডের নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, কারণ এটা হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ। আরেকটা কম্পাউন্ড
মিথাইল, প্রোপাইল, ইথার। এই দুইটা কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কত দেখো, 1 2 3 4 কার্বন 4টা, 3 4 5 6 7 10, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। এক্ষেত্রেও কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। তার মানে এই দুইটা কম্পাউন্ডেরই মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাদের মধ্যে দেখো ফাংশনাল গ্রুপের দুই পাশে কার্বনের সংখ্যা এখানে ইকুয়াল, কিন্তু মিথাইল প্রোপাইল ইথারে দুই পাশে কার্বনের সংখ্যা ভিন্ন। তাহলে ফাংশনাল গ্রুপের দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা দেখা যায় এটাকে বলা হচ্ছে মেটামারিজম। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এরপরে চলে আসো লাস্ট টার্ম টটোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে। টটোমারিজম কি? মনে করো কোন একটা কেমিক্যাল, তার স্ট্রাকচারটা মনে করো এরকম। এখন এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি বন্ড ব্রেকডাউন হয় একটা, তাহলে কার্বন আর অক্সিজেন একটা বন্ড হয়, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়, আর এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়। এই কার্বনের সাথে দেখবে এই পাশে আরেকটা কার্বন আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। এই কার্বন আর হাইড্রোজেনের বন্ডটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হলে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে চলে আসে এবং এই কার্বনের যে ফাঁকা হাত হয় সেটা কার্বনের সাথে একটা ডবল বন্ড ক্রিয়েট করে। ডবল বন্ড কার্বন, এটাকে বলা হয় কিটো ফর্ম। যেহেতু কিটোন ফর্ম, কিটোনে কি থাকে? কার্বন অক্সিজেনের সাথে ডবল বন্ডে থাকে আর বাকি দুইটা কার্বন, এটা কিটোন ফাংশনাল গ্রুপ। এটা হচ্ছে কিটো ফর্ম। আর হাইড্রোজেনের রিঅ্যারেঞ্জমেন্টের ফলে এখানে কি হলো, একটা অ্যালকোহল ফাংশনাল গ্রুপ অ্যারাইজ হলো এবং একটা অ্যালকিন ফাংশনাল গ্রুপ অ্যারাইজ হলো, যেটাকে বলা হয় ইনল ফর্ম। ইনল ফর্ম, ইনল। তাহলে কিটো ফর্ম আর ইনল ফর্মের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, যে সমানতা তৈরি হয় হাইড্রোজেনের রিঅ্যারেঞ্জমেন্টের ফলে, এটাকে স্যার আরেকবার একটু কিটোটা বোঝান। কোনটা বোঝাবো? স্যার কিটো। এই যে কিটো ফর্ম, যেটা কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ডেড অবস্থায় এবং কার্বনের বাকি দুটো হাত কার্বনের সাথে যুক্ত, স্যার ঠিক আছে? ইনল। আর ইনল হচ্ছে এই যে কার্বন যেটা অক্সিজেনের সাথে যুক্ত, তার পাশে যে কার্বন, তার এই দুইটার মধ্যে হাইড্রোজেনের যে রিঅ্যারেঞ্জমেন্ট হলো, যেমন তার পাশের কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ডটা ছিল সেটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে এটা অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ তৈরি করে। এবং কার্বন হাইড্রোজেনের সাথে বন্ডটা ব্রেকডাউনের ফলে কার্বনের যে ভ্যালেন্সিটা ফ্রি হয়, সেটা এই অক্সিজেনের সাথে থাকা কার্বনের সাথে একটা বন্ড ফর্ম করে অ্যালকিন ডবল বন্ড ফর্ম করে। তাহলে দেখো অ্যালকোহল এবং অ্যালকিন এই দুইটা ফাংশনাল গ্রুপই অ্যারাইজ করে। এই ফর্মটাকে বলেছি ইনল ফর্ম। তাদের আইসোমার গুলো থাকে, তাদেরকে বলা হয় টটোমার্স, বা এই সমানতাকে বলা হয় টটোমারিজম। আমরা চলে আসবো জিওমেট্রিক্যাল আইসোমারিজমে। তার মানে আমাদের স্ট্রাকচারাল যে আইসোমারিজম, সবগুলা যে স্ট্রাকচারাল আইসোমারিজম যে কত প্রকার এবং প্রত্যেকটা এক্সাম্পল সহকারে বললাম আমরা। এরপরে আমরা চলবো স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম মানে কি? কম্পাউন্ড গুলোর বা কেমিক্যাল স্পিসিস গুলোর থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে ভিন্নতার কারণে বা তাদের স্পেশাল যে স্ট্রাকচার তার ভিন্নতার কারণে যে সমানতা দেখা যায় বা যে আইসোমারিজম হচ্ছে, যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তখন কার্বন বন্ড গুলো মুভ করতে পারে, নড়তে পারে। কিন্তু যখন কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড চলে আসে তখন কার্বন গুলো আর মুভ করতে পারে না, তাদের অবস্থানটা স্থিতিশীল হয়ে যায়। যখন স্থিতিশীল হয়ে যায় তখন তাদের মধ্যে দুটো ফর্ম সম্ভব।
দুইটা ফর্মই অ্যারেঞ্জ করা সম্ভব। কি কি ফর্ম দুটা দেখো, আমি যদি একটু এক্সপ্লেন করি। এই কার্বন মনে করো একটা কার্বনের সাথে বন্ডেড, তাহলে কার্বনের আর বাকি দুটো হাত থাকলো। বাকি দুটো হাতে মনে করো একটার মধ্যে মিথাইল গ্রুপ আছে, একটার মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক একইভাবে একটার মধ্যে মিথাইল গ্রুপ আছে, একটার মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে দেখো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ঠিক আছে, এটার নাম কি হবে? এই কম্পাউন্ডের নরমাল নাম কি? 1 2 3 4, টু বিউটিন। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে দুটো ফাংশন, দুটো একই ধরনের সাবস্টিটিউয়েন্ট গ্রুপ একই পাশে আছে, এটাকে বলবো আমরা সিস টু বিউটিন। তার মানে দুটো সাবস্টিটিউয়েন্ট যদি একই দিকে থাকে তাহলে বলে সিস ফর্ম বা সিস আইসোমার। আর যদি বিপরীত দিকে থাকে, বিপরীত দিকে থাকতে বলতে বোঝাবে, ধরো আমি একটু ক্লিন করে নিই এটা। যদি এরকম হয় যে কার্বন কার্বনের সাথে কানেক্টেড, এক পাশে মিথাইল গ্রুপ আছে এবং তার বিপরীত পাশে মিথাইল গ্রুপ আছে, একই ধরনের ফাংশনাল, একই ধরনের সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো বিপরীত পাশে অবস্থান করছে, যদি এরকম হয় কোন স্ট্রাকচার, তাদেরকে বলা হয় ট্রান্স বল। 1 2 3 4, ট্রান্স টু বিউটেন। ঠিক আছে, বোঝা গেছে এটা? তোমরা এক কাজ করো, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স অনেকে না বলতেও দিয়ে দিচ্ছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যাও তোমরা অ্যাটেন্ডেন্স দাও, 2-3 মিনিট সময় নাও, যারা যারা উপস্থিত আছো সবাই রোলটা লিখে দাও চ্যাট বক্সে, এবং সামনে সেকশনের নামটা থাকলে আরো ভালো হয়। হ্যাঁ, আসিফ কিছু বলতে চাও?
দেওয়া হয়েছে সবার অ্যাটেন্ডেন্স? যারা যারা উপস্থিত আছো সবাই অ্যাটেন্ডেন্সটা দাও। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। তাহলে দেখো, সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো, একই ধরনের সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো যদি বিপরীত পাশে অবস্থান করে তাদেরকে বলা হয় ট্রান্সফর্ম। তো এখন একটা কোশ্চেন আসে, আচ্ছা ঠিক আছে, আমরা দুটো ফর্ম দেখলাম, সিস এবং ট্রান্স দুইটাই দেখলাম, তো কোন ফর্মটা বেশি স্টেবল বা কোন ডবল বন্ডেড কার্বন কম্পাউন্ড গুলো বেশি পাবো? তো সিস আইসোমার থেকে ট্রান্স আইসোমারের স্টেবিলিটি বেশি, এটা সবসময় মনে রাখবে। কারণ কি, সিস আইসোমার যখন হয় তখন মলিকুলস গুলোর মধ্যে একই ধরনের গ্রুপ একই একই পাশে থাকে, একই পাশে থাকার ফলে মলিকুলস টু মলিকুলস রিপালশন বা বিকর্ষণ বলগুলা বেশি হয়। এই জন্য সিস আইসোমার থেকে ট্রান্স আইসোমার গুলো বেশি স্টেবল। বিষয়টা মনে থাকবে। এরপরে দেখো, সে কি জন্য স্টেবল আরেকবার একটু বলেন। বলো। সিস থেকে ট্রান্স হ্যাঁ, কোনো কোশ্চেন করেছিলে? হ্যালো, সিস আইসোমার থেকে ট্রান্স আইসোমার কিভাবে বেশি স্টেবল তাই আরেকবার কোনটা? বলতে বলতেছি। সিস থেকে ট্রান্স আইসোমার কেন বেশি স্টেবল, তাই তো? জি স্যার, আচ্ছা, এটাই। সিস আইসোমারের ক্ষেত্রে কি হয়, ডবল বন্ডেড কার্বনে একই পাশে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো থাকতেছে, আর ট্রান্স আইসোমারের ক্ষেত্রে ডবল বন্ডেড কার্বনের বিপরীত পাশে থাকতেছে। যেহেতু বিপরীত পাশে থাকে সেহেতু মলিকুলস গুলোর মধ্যে রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল থাকে কম। আর যেহেতু একই পাশে থাকে তখন মলিকুলস গুলোর মধ্যে রিপালশন ফোর্সটা বেশি থাকে। রিপালশন ফোর্স বা বিকর্ষণ বল বেশি থাকে, স্টেবিলিটিটা অবশ্যই কমে যাবে। আর যখন রিপালশন ফোর্সটা কম থাকবে তখন প্যাকড অবস্থায় থাকবে, ক্রিস্টালাইন স্টেটে থাকবে ট্রান্স আইসোমারগুলো, তখন তার যে স্ট্যাবিলিটি আলটিমেটলি বেড়ে যাবে। তাহলে দেখো, আমরা আরো দু একটা উদাহরণ দিই। কার্বন কার্বনের সাথে বন্ডেড, মনে করো CH3 CH2, এখানে আছে CH2 CH3, এখানে আছে হাইড্রোজেন। হ্যালো, আচ্ছা, রোল নাম্বার 288 আছো? জি স্যার। বলো, এটা কি সিস ফর্ম নাকি ট্রান্স আইসোমার? বলো স্যার এটা সিস। কেন সিস আইসোমার বলো? স্যার কারণ ফাংশনাল গ্রুপগুলো একই পাশে আছে। সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো একই দিকে আছে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 2 3 4 5 6। তাহলে এটার নাম হবে সিস 3 হেক্সিন। আচ্ছা, যদি এরকম না থেকে যদি এরকম থাকতো, মনে করো কার্বন কার্বনের সাথে ডবল বন্ড, এই কার্বনের সাথে CH2 CH3, ওই পাশে CH2 CH3, 1 2 3 4 5 6। তাহলে এটা কি ট্রান্স আইসোমার নাকি সিস আইসোমার, এটা কে বলবে? তারা আমি বলি।
রোল নাম্বার 162 আছো? আসিফ আছো? 162। প্রণয় সরকার, একটু রেসপন্স করো তো। প্রণয় সরকার ক্লাসে দেখাচ্ছে কিন্তু রেসপন্স করছে না। প্রণয়ের ক্লাস আইডি নাই কেন? ক্লাসে নামের সাথে আইডি নাই কেন? ওর আইডিটা কত? তারপর হৃদয় জামান আইডি তো আছে, আবার পরে লিখছে, কিন্তু আইডিটা আগে থাকবে তারপর নামটা পরে থাকবে। তোমরা এই ফরম্যাটে রিঅ্যারেঞ্জ করে নিবে তোমরা। তাহলে দেখো, রোল নাম্বার 250 আছো, 250 আছো, রোল নাম্বার 264 আছো, 64। জি স্যার। বলো, এটা সি আইসোমার নাকি ট্রান্স আইসোমার? স্যার ট্রান্স। কেন ট্রান্স বলো? বিপরীত পাশে আছে স্যার। বিপরীত পাশে আছে। আচ্ছা, এটার নাম কি হবে বলো তো তাহলে? এই কম্পাউন্ডের নামটা কি লিখবো বলো? সিস 3 হেক্সেন। এটা 6 হেক্সেন। কে নাম বলতে পারবে? একটু আগে স্যার টাইম বলা। সি স্যার। স্যার সিস 3 হবে কেন? 2 6 স্যার ট্রান্স। ট্রান্স। ট্রান্স হবে না? ওইটা তো ট্রান্স বললাম। স্যার স্যার হ্যাঁ, ট্রান্স হবে। ট্রান্স। জি স্যার। ওইটা ভুল করে ট্রান্স, দিয়েছি। ট্রান্স, ট্রান্স ট্রান্স। 3 তারপর কি হবে বলো? 3 হেক্সেন। হেক হেক্সেন। হেক্সিন। ইনিন, হেক্সিন। in হেক্সিন স্যার, হেক্সিন। ওকে, জি ফাইন। স্যার, ডাবল বন্ড। এরপরে দেখো, আমরা আজকে নতুন একটা সিস্টেম শিখবো, যে মলিকিউলস গুলা, জিওমেট্রিক্যাল আইসোমারে যে মলিকিউলস গুলো আছে, এই মলিকিউলস গুলোকে আমরা আবার আরেকটা সিস্টেমে নেমিং করতে পারি, ইজেড সিস্টেম। তার আগে আরেকটা বিষয় একটু বলি। আমরা ডবল বন্ডেড কার্বনের ক্ষেত্রে দেখলাম সিস ট্রান্স আইসোমার পাওয়া যায়। ডবল বন্ডেড না হয়ে যদি সাইক্লিক কম্পাউন্ড হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সিস ট্রান্স আইসোমার পাওয়া যায়। এরকম, এই যে দেখো, হচ্ছে 1,2 ডাইমিথাইল সাইক্লোফোর সাইক্লোপ্রোপেন। এই সাইক্লিক কম্পাউন্ডে দেখো, মিথাইল গ্রুপগুলো একই পাশে আছে, একটা প্লেনের একই পাশে আছে, একটা তলের একই পাশে আছে। তাহলে এটা কি সিস ফর্ম হবে নাকি ট্রান্সফর্ম হবে? স্যার সিস এক্স্যাক্টলি। কারণ কি? একটা প্লেনের একই পাশে আছে, একটা তলের একই পাশে আছে। যদি এরকম না একই থাকতো, পাশে আছে। যদি এরকম থাকতো, জি স্যার। স্ত্রী গ্রুপটা মনে করো নিচে, তাহলে কি হতো? এটা কি ফর্ম হতো? সিস হতো না ট্রান্স হতো? ট্রান্স ট্রান্স। কারণ স্যার একটা হচ্ছে ট্রান্স একটা প্লেনের এক পাশে, ট্রান্স আরেকটা গ্রুপ হচ্ছে প্লেনের বিপরীত আরেক পাশে। পাশে। উপরের দিকে। জি স্যার, নিচের দিকে। জি স্যার। তাহলে আমরা একটু দেখি, আরেকটু উদাহরণ দেখি। জি স্যার। এই কম্পাউন্ডের ক্ষেত্রে বলো, এই কম্পাউন্ডের নামটা কি হবে বলো? স্যার এটা হবে সাইক্লোবিউটেন। নাম্বারিং করবে না? 1 তাহলে 1 2 3 4। তাদের নাম কি হবে? একই দিকে যেহেতু আছে গ্রুপগুলো, সিস সিস 1 1 সিস 2 2 ডাইমিথাইল ডাইমিথাইল সাইক্লোবিউটেন সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। জি স্যার। তার মানে প্লেনে একই পাশে থাকলে সিস ফর্ম, বিপরীত পাশে থাকলে ট্রান্সফর্ম।
আরেকটা দেখো, যদি প্লেনার হিসেবে না থাকলেও চেয়ার ফর্মে থাকে কম্পাউন্ডকে, আমি যদি চেয়ার ফর্মে ড্র করি, দেখো এই ভার্টিক্যাল যে পজিশন এটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশন। ইকুয়েটোরিয়াল, সরি ইকুয়েটোরিয়াল না, ভার্টিক্যাল পজিশন হচ্ছে এক্সিয়াল পজিশন, এক্সিয়াল। আর এই হরিজন্টাল যে পজিশন এটাকে বলে ইকুয়েটোরিয়াল। তাহলে দেখো এখানে দুটো গ্রুপ এক্সিয়াল পজিশনে আছে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো। তাহলে এটা কি কি ফর্মে আসবে, সিস ফর্মে না ট্রান্স ফর্মে? ট্রান্সফর্মার ট্রান্সফর্মেট। জি স্যার। মিউট করে দিতে হবে। আমি সবসময় বলি যে মিউট করে রাখবে, ক্লাসের মধ্যে কোনো ডিস্টারবেন্স না চলে আসে। স্যার এটা আরেকবার একটু বলেন। হ্যাঁ দেখো, চেয়ার ফরমেশনের ক্ষেত্রে দুই ধরনের কনফরমেশন সম্ভব। একটা হচ্ছে দুটো একই ধরনের সাবস্টিটিউয়েন্ট এক্সিয়াল ফর্মে থাকবে অথবা ইকুয়েটোরিয়াল ফর্মে থাকবে। যদি এক্সিয়াল ফর্মে থাকে, দেখো এখানে দুটো সাবস্টিটিউয়েন্ট এক্সিয়াল ফর্মে আছে, তার মানে এটা বিপরীত দিকে আছে, দ্যাট ইজ ট্রান্স আইসোমার। এটার নাম কি হবে? ট্রান্স। আমি একটু নাম্বারিং করি, 1 2 3 4 5 6। তাহলে কি হবে বলো? এটা ট্রান্স 1,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। হেক্সেন। আবার যদি এরকম থাকে যে দুটোই ইকুয়েটোরিয়াল পজিশনে, সরি মনে করো CS3 হবে দুইটাই ইকুয়েটোরিয়াল পজিশনে, তাহলে এটাও কিন্তু ট্রান্সফর্মে চলে আসবে, তাই না? দুটো বিপরীত দিকে। আবার দেখো, স্যার হ্যাঁ বলো 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 বলো। স্যার এই জায়গায় তো স্যার একটা 1 আছে আর একটা 4 আছে, তাহলে স্যার হ্যাঁ। 1 2 হলো কেন? 1 2 কোথায় হলো? এই যে স্যার 1 2 তাহলে স্যার 3 4, তাহলে আমি তো বলছি 1,4 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল তো বলিনি, জি স্যার নাম 1 লিখছি। 4 ডাইমিথাইল বলেছিলাম। জি স্যার তাহলে আমার শুনতে বলেছে। এরপরে স্যার এই দেখো, চেয়ার, ওই যে বলো। স্যার চেয়ার ফরমেশনটা স্যার এটা স্যার মানে বুঝতে সমস্যা হচ্ছে যে এটা কোন সিস্টেমে আর কি আমরা রাখলাম স্যার? এই যে একটা তুমি কোন একটা মানে বাঁকা কম্পাউন্ডকে ভাবে। প্ল্যানার ফর্মেও রাখতে পারো, আবার নন প্ল্যানার ফর্মেও ড্র করতে পারো। যদি তার স্ট্রাকচারটা তুমি অ্যানালাইসিস করে দেখলে যে সে প্লেনার অবস্থায় নাই, ডবল বন্ডেড অবস্থায় নাই, কিন্তু সাইক্লিক কম্পাউন্ড, তুমি অ্যানালাইসিস করে বুঝতে পারবে যে সেটা চেয়ার ফর্মেশনে আছে বা জিগজ্যাগ ফর্মে আছে। চেয়ার ফর্মেশন তো জিগজ্যাগ ফর্ম, তাই না? জি স্যার। স্যার যদি 5 নাম্বার বলো 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 বলো। তারা আমি আবার রাখতেছি, আবার ড্র করতেছি। বলো। যদি স্যার যে আমরা যে নাম্বারিং করছিলাম ওই 5 নাম্বার কার্বনে যদি আরেকটা মিথাইল মূলক থাকতো, তাহলে ট্রাইমিথাইল হয়ে যেত, ট্রাইমিথাইল হয়ে যেত। তাহলে নামকরণের ক্ষেত্রে নিজ দিয়ে হ্যাঁ। গেতাম না, নাম্বারিং এর ক্ষেত্রে কি করতাম? নাম্বারিং এর ক্ষেত্রে তাহলে নিজ দিয়ে 1 2 3 4 এক্স্যাক্টলি, যে এখান থেকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো কাছাকাছি আসবে সেখান থেকে তোমাকে নাম্বারিংটা করতে হবে। আর স্যার এখানে কি ডাবল বন্ড ট্রিপল বন্ডের ব্যাপার আসবে স্যার, নাকি শুধু সিঙ্গেল বন্ড স্যার? না, এখানে সাইক্লিক কম্পাউন্ডে সিঙ্গেল বন্ডে নিয়ে আমরা কনসিডার করব। সাইক্লিক কম্পাউন্ডে সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড। তাহলে দেখো, যদি আমরা আরো বাড়াতাম তাহলে কি জিগজ্যাগটা আরো বাড়তো? হ্যাঁ, তুমি যদি কনফার্মেশন দেখো যে তোমার জিগজ্যাগ প্যাটার্নটা আরো এক্সটেন্ড করছে, সেক্ষেত্রে আরো চেঞ্জ হবে। জি স্যার। এরপরে দেখো,
যদি এরকম থাকে যে একটা সাবস্টিটিউয়েন্ট এক্সিয়াল ডিরেকশনে আর একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল ডিরেকশনে, দ্যাট ইজ সিস ফর্ম, সেক্ষেত্রে তাদের অবস্থানটা একই পাশে হয়। একই পাশে হলে তাদের সিস ফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের আইসোমারটা হবে সিস আইসোমার। আর যদি স্যার হ্যাঁ বলো। এক্সিয়াল আর ইকুইটোরিয়ালটা একটু এক্সিয়াল ডিটেইলস। হচ্ছে ভার্টিক্যাল যে পজিশনটা সেটা হচ্ছে এক্সিয়াল, আর হরাইজন্টাল যে পজিশন সেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল। এরপরে চলে আসো আমরা সিস ট্রান্স আইসোমার গুলোকেও যেভাবে নেমিং করতে পারি, ঠিক একইভাবে আরো ভার্সেটাইলি বা ইউনিভার্সলি ইজেড সিস্টেম চলে আসলো। সিস ট্রান্সের পর ইজেড সিস্টেম হচ্ছে এন্ড গেগেন, ই ফর এন্ড গেগেন আর জেড ফর জিউজাম্যান। ইজেড সিস্টেম, এই সিস্টেমেও নামকরণ করা যায় মলিকিউলস গুলোকে। ই হচ্ছে এন্ড গেগেন, জার্মান ওয়ার্ড এন্ড গেগেন, আর জেড হচ্ছে জিউজাম্যান। এন্ড গেগেন অর্থ হচ্ছে অপোজিট, মানে বিপরীত দিকে, আর জিউজাম্যান হচ্ছে সেম সাইড বা টুগেদার, একই সাথে, ইংলিশ মিনিং তাদের। তাহলে দেখে ইজেড সিস্টেমে বোঝা গেছে যে একই দিকে যদি থাকে তাহলে জেড ফর্মের নাম চলে আসবে, আর যদি ভিন্ন দিকে থাকে তাহলে অপোজিট বা ই ফর্মে তাদের নাম চলে আসবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কার্বনের কার্বনের ডবল বন্ডের কার্বন কার্বন ডবল বন্ডের কার্বন কার্বন ডবল বন্ডের দুই পাশে যদি হায়ার প্রায়োরিটির দুটো গ্রুপ থাকে, হায়ার প্রায়োরিটির দুটো গ্রুপ একই দিকে থাকলে আলটিমেটলি লোয়ার প্রায়োরিটির দুটো গ্রুপ একই দিকে থাকবে। হায়ার প্রায়োরিটির দুটো গ্রুপ একই দিকে এবং লোয়ার প্রায়োরিটির দুটো গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে এই ফর্মকে বলা হয় জেড ফর্ম। আর যদি এরকম থাকে হায়ার প্রায়োরিটির দুটো গ্রুপ দুটো বিপরীত পাশে থাকে এবং লোয়ার প্রায়োরিটির দুটো গ্রুপ দুটো বিপরীত পাশে থাকে, মনে করো এটা হায়ার লোয়ার, এটা হচ্ছে লোয়ার, সরি হায়ার লোয়ার লোয়ার, তার মানে হায়ার প্রায়োরিটির দুটো গ্রুপ বিপরীত পাশে এবং লোয়ার প্রায়োরিটির দুটো গ্রুপ বিপরীত পাশে যদি এরকম ফর্মে থাকে তাহলে সেটা হয় ই ফর্ম, কারণ অপোজিট এন্ড গেগেন। আর জিউজাম্যান হচ্ছে একই সাইডে, সেম সাইড টুগেদার, তার মানে একই দিকে থাকলে হায়ার প্রায়োরিটি, সেক্ষেত্রে বলা হয় জেড ফর্ম, আর অপোজিট থাকলে বলা হয় ই ফর্ম। তো আমি এখন প্রায়োরিটিটা কিভাবে ডিটারমাইন করবো, তোমার কোশ্চেন আসতে জি পারে। আচ্ছা স্যার, ঠিক আছে, হায়ার প্রায়োরিটি দুটা যদি আমি একই। আগে শেষ করি তারপর তোমরা কোশ্চেন করো। আমি কন্টেন্টটা শেষ করলে তারপর তোমরা কোশ্চেনটা করবে, হুট করে মাঝের মধ্যে ইন্টারাপ্ট করবে না। তাহলে দেখো হায়ার প্রায়োরিটির গ্রুপ গুলো যদি একই সাথে থাকে তাহলে বলবো আমরা জেড ফর্ম, আর যদি বিপরীত পাশে থাকে তাহলে বলবো আমরা তাকে ই ফর্ম। তাহলে হায়ার প্রায়োরিটি লোয়ার প্রায়োরিটি কিভাবে ডিটারমাইন করে, এটা হচ্ছে প্রশ্ন। মনে করো কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে কার্বনের আর বাকি দুটো হাত খালি আছে, তো একটা হাতে মনে করো আছে মিথাইল গ্রুপ CH3, আরেকটা হাতে আছে মনে করো মিথাইল গ্রুপ, আরেকটা আছে হাইড্রোজেন, একটা আছে হাইড্রোজেন। তো কার্বনের সাথে এই কার্বনটার সাথে দেখো একটা কার্বন যুক্ত আছে এবং একটা হাইড্রোজেন যুক্ত আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? পারমাণবিক সংখ্যা 6, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। তাহলে এই কার্বনের সাথে বন্ডেড অ্যাটম গুলার যার অ্যাটমিক নাম্বার বেশি সেটার প্রায়োরিটি বেশি। তাহলে দেখো এখানেও কার্বন যুক্ত আছে কারণ অ্যাটমিক নাম্বার 6, তাহলে এটাও হায়ার প্রায়োরিটি গ্রুপ, এটাও হায়ার প্রায়োরিটি গ্রুপ। হাইড্রোজেন তার অ্যাটমিক নাম্বার 1, সেহেতু এটা লোয়ার প্রায়োরিটি গ্রুপ, এটাও লোয়ার প্রায়োরিটি গ্রুপ। তাহলে হায়ার প্রায়োরিটি দুটো গ্রুপ এক পাশে আছে, তাহলে এর নাম কি হবে বলো তো? জেড ফর্ম। জেড টু জেড টু বিউটেন। বিউটেন। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। যদি এরকম থাকতো এক পাশে হাইড্রোজেন
হাইড্রোজেন, CH3 আরেক পাশে CH3। দেন কি করতে, হায়ার প্রায়োরিটি দুটো গ্রুপ বিপরীত পাশে, তাহলে এটা কি ফর্ম? ই from টু বিউটিন। 1 2 3 বোঝা গেছে? আচ্ছা, এরপরে আরেকটা কম্পাউন্ড নিয়ে আসি, আরো ক্লিয়ার হবে। তাহলে ধরো কার্বনের সাথে কার্বন বন্ডেড, এগুলো আছে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন। বলো এটা কি 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 ফর্মে আছে বা এর নাম কি হবে বলো? স্যার এই ফর্ম। দেখো এখানে কি ফর্মে আছে? কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে, ব্রোমিন যুক্ত আছে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওয়ান ব্রোমো, টু ক্লোরো, ইথিন। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। স্যার ওই ই মানে 1 ক্রোমো বা 2 ব্রোমো মানে এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে, এটা কি স্যার এই যে হায়ার প্রায়োরিটির উপর নির্ভর করে নাকি স্যার নরমাল স্যার? কোনটা? ওয়ান ব্রোমো, ব্রোমো আগে আসবে, বি বি আগে মানে আসবে, স্যার বি তারপর সি তারপর এই অ্যালফাবেটিক্যালি। ও ও জি স্যার বুঝছি। এই আগে যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে যে কন্টেন্ট গুলো পড়েছি ইজেড সিস্টেম এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন আছে? স্যার যেমন কোনটা টু ধরতে হবে? জোরে বলো, যে ওয়ান জোরে বলো, জোরে বলো, শুনি নেই এর আগে কি বলেছো। হ্যাঁ, অন ব্রোমো টু ক্লোরো, হ্যাঁ ওয়ান ব্রোমো টু ক্লোরোটা আবার বলবো। কার্বনটা এই ওয়ান আর টু ধরলাম কিভাবে এটা? এটা কি একটা কেমিক্যাল কম্পাউন্ড না? তাহলে এটা বি যদি আগে ওয়ান আর হয় সি পরে। এটা তুমি টু ধরতে পারো, ওয়ান টু। ব্রোমিন আগে আসছে, তাহলে ব্রোমিন হায়ার প্রায়োরিটি গ্রুপ, তুমি নেমিং সেভাবেই হবে। জি স্যার। স্যার বলো। স্যার এর আগে যেটা বলছিলেন স্যার E2 বিউটেন, স্যার এটা কি মানে আমরা হায়ার প্রায়োরিটি গ্রুপ ওইটার উপর চিন্তা করে ই লিখলাম, কারণ অন্যান্য ক্ষেত্রে দেখা তাই গেছে তো আমরা তো হওয়ার এটা কথা, তাই ট্রান্স তো হওয়ার লিখতেছি। কথা। আমি স্যার ট্রান্স আমরা তো সিস্টেমে দেখিয়েছি, তারপর আমি বললাম যে ট্রান্সের পর আমাদের ইউনিভার্সাল সিস্টেম হচ্ছে ইজেড সিস্টেম। এক্ষেত্রে আমরা শুধু একই গ্রুপ, একই ধরনের গ্রুপ হলেই আমরা ট্রান্স সিস আইডেন্টিফাই করতে পারি। কিন্তু এই বর্তমানের উদাহরণটা দেখো, যে উদাহরণটা লেখা আছে এখানে কি ব্রোমিন এবং ক্লোরিন দুটো ভিন্ন গ্রুপ না? সেক্ষেত্রে কিন্তু জি আমরা স্যার। নেমিংটা করতে পেরেছি ইজেড সিস্টেমে, এর জন্য ইজেডটা হচ্ছে মোর ভার্সেটাইল। ও জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বর্তমানে কি তাহলে স্যার জেড এটা দিয়েই স্যার ব্যবহারটা হচ্ছে বেশি? হাসান ভাই, ও হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলো? স্যার তাহলে কি বর্তমানে আর এই যে জেড দিয়ে কি এই সিস্টেমটা স্যার মূলত চলছে এটাই হচ্ছে নামকরণটা? মোর রিসেন্ট এটা। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আমি যদি একটু বলি যে ইজেড সিস্টেম বা বলো সিস ট্রান্স সিস্টেমে, যে সিস থেকে আমাদের যে ট্রান্স আইসোমার যেগুলো আছে ওইগুলার প্রপার্টিটা একটু ডেভেলপ প্রপার্টি শো করে। কারণ আমি আগে বলেছি যে সিস হচ্ছে একই দিকে থাকে, বাল্কি সাবস্ট্রেট গ্রুপ গুলো একই দিকে থাকে, তাদের মধ্যে রিপালশন ফোর্স থাকতে পারে। রিপালশন ফোর্স থাকার ফলে মলিকুলস গুলোর মধ্যে ইন্টারমলিকুলার যে তাদের মধ্যে ডিসটেন্স সেটা বেড়ে যায়, বাড়লে পরে তাদের এনহ্যান্স প্রপার্টিটা পাওয়া যায় না, লোয়ার প্রপার্টি পাওয়া যায়। তো আমাদের মেল্টিং পয়েন্ট বলো, বয়লিং পয়েন্ট বলো বা ক্রিস্টালাইনিটি বলো, সেই ক্ষেত্রে প্রত্যেকটাই বিষয়ের ক্ষেত্রে ট্রান্স আইসোমার গুলো সুপিরিয়র প্রপার্টি শো করে। আর
আমি যদি বলি ডাইপোল মোমেন্ট কি দেখো, মনে করো এই একটা কার্বন, কার্বন এই কার্বনের সাথে ক্লোরিন কানেক্টেড, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। দেখো এই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়, কারণ কার্বন আর ক্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে পোলারিটি তৈরি হয়। দেখো এটার পোলারিটিটা হচ্ছে প্লাস, পোলারিটি ডিরেকশন হচ্ছে এইদিকে আর এটার পোলারিটি ডিরেকশন, তাহলে দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে। এজন্য ট্রান্স আইসোমারের ক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্ট যেটা, এই দুইটা পোল, এই ডাইপোল মোমেন্ট যেটা সেটা হচ্ছে লোয়ার ডাইপোল মোমেন্ট পাওয়া যায় ট্রান্স আইসোমারের ক্ষেত্রে, এবং সিস আইসোমারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা বেশি থাকে। এটা বোঝা গেছে? স্যার নামকরণের ক্ষেত্রে স্যার কখন সিস ট্রান্স ব্যবহার করব আর কখন ইজেড ব্যবহার করব, এটা কেমনে বুঝবো স্যার? তুমি যেটা ব্যবহার করতে হলে তোমাকে অবশ্যই, যদি তোমার ভিন্ন গ্রুপ থাকলে মনে করো ক্লোরিন ব্রোমিন, সেক্ষেত্রে তোমার ইজেড সিস্টেমে করতে হবে। আর সিস ট্রান্সে যদি চাও তাহলে তোমার একই ধরনের গ্রুপ হইতে হবে। আবার একই ধরনের গ্রুপ থাকলে তুমি সিস ট্রান্সে যেটা নামকরণ করতে পারবো এটা ইজেড দিয়েও করতে পারবা। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এটা স্যার আরেকটু বোঝাবো, ওই যে লাস্টে জেটটা লিখছেন স্যার, কোনটা? স্যার মানে জেটটা স্যার পুল দিয়ে স্যার, মানে যে জিনিসটা বললেন জেটটাকে স্যার বললেন যে, জেড মানে বুঝলাম না। এই বর্তমানে ডাইপোল মোমেন্ট নিয়ে কথা বলছিলাম, ডাইপোল মোমেন্টের কথা বলছো? হ্যাঁ জি স্যার। ওকে, দেখো এখানে কার্বন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের ফলে তাদের বন্ডেড ইলেকট্রনটা ক্লোরিনের দিকে থাকবে, এজন্য ক্লোরিন হবে পার্শিয়ালি নেগেটিভ, কার্বন হবে পার্শিয়ালি পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ চার্জের মধ্যে যেহেতু একটা দূরত্ব আছে, এই জন্য এটার মধ্যে ডাইপোল মোমেন্ট থাকবে। তো এই যে এইটা ডাইপোল মোমেন্ট আর এটা ডাইপোল মোমেন্ট একটা আরেকটাকে ক্যান্সেল আউট করবে, তাহলে রেজাল্টিং যে ডাইপোল মোমেন্ট এই ট্রান্স আইসোমারে, সেটা হচ্ছে লোয়ার একটা ডাইপোল মোমেন্ট সে শো করবে। আর কোন দিকে সমস্যা আছে বলো? ডিসটেন্সের কথা কি জানি বললেন? সরি, কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে যে ডিসটেন্সটা, ওইটা কোন ডিসটেন্স? কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে। দ্বিবন্ধনের ডিসটেন্স নিয়ে তো আমরা কথা বলছি না, আমরা বলছি কার্বন আর ক্লোরিনের ডিসটেন্স নিয়ে। এই যে কার্বন, তার সাথে মনে করো ডবল বন্ডেড কার্বন, এদিকে কোনো কথা নাই। এই কার্বনের সাথে ক্লোরিনের একটা বন্ড এবং কার্বনের সাথে ক্লোরিনের একটা বন্ড, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন, এটার সাথে হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট থাকবে, পার্শিয়াল পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হয়। আর এই কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট থাকবে, পার্শিয়াল নেগেটিভ আর পজিটিভ চার্জ হয়। তাহলে এই ডাইপোল মোমেন্টকে এটা ক্যান্সেল আউট করবে। যেহেতু এটা একটা ক্যান্সেল আউট করবে, সেহেতু রেজাল্টিং বা পুরো মলিকিউলসের ডাইপোল মোমেন্ট খুবই লোয়ার হবে। এই তো। আর কোন দিকটা বুঝো না বলো? তাহলে এটা মনে রাখবে যে সিস আইসোমার থেকে ট্রান্স আইসোমারে সুপিরিয়র প্রপার্টি শো করে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অথবা তাদের যে ক্রিস্টাল এনার্জি সেগুলো বেশি। কারণ কি? তাদের বাল্কি গ্রুপগুলো ভিন্ন দিকে থাকে, ডিফারেন্ট সাইডে থাকে। যেহেতু ডিফারেন্ট সাইডে থাকে, অপোজিট সাইডে থাকে, তাদের প্রপার্টি গুলো সুপিরিয়র প্রপার্টি শো করে। আর যেহেতু একই দিকে থাকলে সিস আইসোমারের ক্ষেত্রে তাদের মধ্যে রিপালশন ফোর্সটা চলে আসে, রিপালশন ফোর্স আর তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা কমে যায়, সেহেতু তাদের প্রপার্টিও অতটা সুপিরিয়র প্রপার্টি পাওয়া যায় না। তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা ক্লাসটার একদম শেষের পর্যায়ে ক্লাসটা শেষ করব। আচ্ছা, ক্লাস ছিল তোমাদের এর আগে? স্যার একই দিকে থাকলে স্যার ছিল, জি স্যার। আগে আছে পরে আছে আবার একটা। এরপরেও আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার একই দিকে থাকলে কি জন্য কম হয় বললেন, মানে কি ফোর্স কম? একই দিকে থাকলে তাদের রিপালশন ফোর্স থাকে, রিপালশন ফোর্স থাকলে তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কম হয়ে যায়। আচ্ছা স্যার।
তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করব। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা ভালো থেকো।